আমি রুদ্র, আপনারা দেখছেন আমার চ্যানেল চ্যাটার্জিস থটস অ্যান্ড আইডিয়াস। আজকে আমরা জানতে চলেছি কিছু কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস ব্যাপারে। এবার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কীরকম হয়, আবার তার মধ্যে ডিফারেন্ট কম্পিউটার্সও পড়ে। যেমন ওটাকে ডিফারেন্টভাবে এটাকে ডিসকাস করা হচ্ছে আজকে। যেমন মাইক্রো কম্পিউটার্স হয়, মিনি কম্পিউটার্স হয়, মেইন ফ্রেম কম্পিউটার্স হয়, তারপরে সুপার কম্পিউটার্স হয়। এরকম ধাপে ধাপে যেতে থাকে, ছোট থেকে বড় 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 এরকম হতে থাকে। এবার আজকে আমরা জানতে চলেছি এখন মাইক্রো কম্পিউটার্সের ব্যাপারে। মাইক্রো কম্পিউটার্স খুবই স্মল ইন সাইজ হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক্রো কম্পিউটার they are very small in size. They are very small in size. তাহলে আমরা কি করে বুঝছি এটা স্মল ইন সাইজ? কারণ এটা যেহেতু ডিফারেন্ট করা হয়েছে এটা, তাই জন্য এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটার্স এর মধ্যে অলরেডি পড়ে। যেমন আমরা ডেস্কটপ ল্যাপটপ তো সাধারণ জীবনে ইউজ করেই থাকি, তেমনি এই মাইক্রো কম্পিউটার্সের ওপরে আমরা ডেস্কটপ ল্যাপটপ এগুলো সব মাইক্রো কম্পিউটার্সের ওপরে পড়ছে। এবার নেক্সট পয়েন্ট কি, দে কস্ট লেস। তাহলে কস্টলেস আমরা কি বুঝতে পারছি? যেহেতু এদের সাইজ এবং মেমোরি, র্যাম, রম সবই যেহেতু ছোট, তাই জন্য এদের কস্টটাও যে কম। এগুলো খুবই সস্তা, মোটামুটি হাজারের আন্ডারেই পাওয়া যায়, খুব কম হয়ে যায় টাকাটা। এবার আমরা তারপরের পয়েন্ট কি দেখতে পাচ্ছি, দিস আর mainly used for personal use। এবার পার্সোনাল ইউজ কেন বলা হচ্ছে? কারণ যেহেতু এইটা খুব মেমোরি টেমোরি সব মিলেই যেহেতু সবটা ছোট, তাই জন্য এটা শুধু পার্সোনাল জিনিস রাখার জন্য ইউজ হতে পারবে। এটা লার্জ হিউজ অ্যামাউন্ট অফ ডাটা এগুলো রাখার জন্য সাফিসিয়েন্ট না, তাই জন্য এগুলোর মেনলি ইউজ ফর পার্সোনাল ইউজ। ওই জন্য এদের শর্ট ফর্ম বলা হয় কি, পিসি, পার্সোনাল ইউজ। এগুলোর জন্য পার্সোনাল কম্পিউটার্স, এগুলো ওই জন্য বলা হয় পার্সোনাল কম্পিউটার্স। এই থেকেই আমরা বুঝতে পারি যে মাইক্রো কম্পিউটার্স খুব ছোট হয়, কস্টলেস হয়, তারপরে এরা পার্সোনাল ইউজের জন্য হয়। এইটা মিলিয়ে হলো মাইক্রো কম্পিউটার। এবার আমরা চলে যাচ্ছি কিছু হ্যান্ডেল ডিভাইসেস যেগুলো আমরা সাধারণ জীবনে ইউজ করে থাকি। হ্যান্ডেল ডিভাইসেস কি হয়? যেগুলো আমাদের হাতের মধ্যে যেগুলো ইজিলি ফিট হয়ে যায় সেগুলোকে হ্যান্ডেল ডিভাইস বলা হয়। হ্যান্ডেল ডিভাইস খুব ইজিলি ক্যারি করা সুবিধা হয়, তারপরে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। ওদেরকে আর একটা নামে জানা হয়, সেটা হলো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স।
এদের শর্ট ফর্ম হলো PDAS। এগুলো আমরা পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স বলেও আমরা এদেরকে বলে থাকি। এবার এরা কি হয়, এরা শর্টলি কাজ করতে পারে, এরা মানে এদের রম খুব কম হয়। এর মধ্যে কি কি পড়ে, যেমন স্মার্টফোনস, ট্যাবলেটস, তারপরে পাম টপস, এগুলো সব মিলিয়ে হয়। তারপরে গেমিং কনসোলস তো বড় হয়, কিন্তু আমরা যে রিমোট দিয়ে হ্যান্ডেল যেটা করি, রিমোটটা তো হ্যান্ড দিয়ে ইউজ করা হয় আমরা, ওইগুলোকে বলে হ্যান্ডেল ডিভাইসেস। আমরা এবার এগুলো এক্সাম্পল গেল ট্যাবলেট, স্মার্টফোনের। এবার ট্যাবলেট কি হয়, ট্যাবলেট হলো খুবই একটা ল্যাপটপের থেকে বড়, ল্যাপটপের থেকে ছোট, কিন্তু স্মার্টফোনের থেকে বড়। এটা ইউজুয়ালি ইউজ হয় ই বুকস বা ওয়াচিং মুভিজ, ভিউইং ফটোজ, ভিডিওস এটসেট্রা, এইগুলোর জন্য ট্যাবলেটস ইউজ হয়। এগুলোর স্ক্রিন মোটামুটি কিনতে পাওয়া যায় 7 থেকে 10 ইঞ্চের মতনই। এগুলোর সাইজ এর থেকে বেশি বড় হয় না বা এর থেকে বেশি ছোট হয় না। এবার আমরা চলে যাচ্ছি স্মার্টফোনসে। স্মার্টফোনস কি করে, ওরা একটা খুবই ছোট, ওরা ট্যাবলেটের থেকে ছোট কিন্তু পাম টপসের থেকে বড়। এবার স্মার্টফোনের জন্য কি হয়, টেক্সট মেসেজিং, তারপরে আমরা যেমন রিসিভিং কলস করি, কমিউনিকেটিং উইথ আদার পিপল, এইগুলো যেমন এটা সুন্দরভাবে আমাদের পকেটে ফিট হয়ে যায়। কারণ যেহেতু তাহলে এইটার জন্য আমরা বুঝতে পারি যে এটা ইজি টু ক্যারি। এবার এটা যেহেতু ছোট, তাই জন্য খুবই ইজিলি অ্যাক্সেসেবল আর খুব ইজি টু ইউজ। এবার আমরা চলে যাচ্ছি পাম টপসে। পাম টপস কীরকম হয়, এরকম একটা ছোট্ট স্ক্রিন থাকে, তার উপরে এরকম একটা জিনিস থাকে। এবার এইখানে ছোট ছোট গুটি গুটি কিবোর্ড থাকে। এবার আমরা এটা দেখে কি বুঝতে পারি, পাম টপের একটা খুবই স্মল সাইজের একটা স্ক্রিন আছে, আর এই পাম টপস আমাদের হাতের মধ্যে ফিট হয়ে যাবে। ইট ক্যান ফিট ইন আওয়ার হ্যান্ড। এইটা আসে একটা কম্প্রেসড কিবোর্ড দিয়ে, যেটা আমরা ইউজ করতে পারি পাম টপকে কমিউনিকেশন করার জন্য, পাম টপের সাথে ওকে ইনস্ট্রাকশনস দেওয়ার জন্য আমরা ওটাকে ইউজ করি, কিবোর্ডটাকে। এবার কিবোর্ডটা যেই আমরা প্রেস করি, ওই ল্যাপটপের মতনই সেম ওইটা স্ক্রিনটার ওপরে ডিসপ্লে হয়। এবার আমরা চলে যাচ্ছি গেমিং কনসোলসে। গেমিং কনসোলস কীরকম হয়, গেমিং কনসোলস এবার কীরকম হয়, আমরা গেমিং কনসোল তো দেখেইছি, এরকম একটা বড় স্ক্রিন হয়, এখানে আমরা গেম খেলি, নানা রকম গেম খেলতে পারি। কিন্তু এইটাকে আমরা এত বড় জিনিসটাকে তো আমরা হ্যান্ডেল ডিভাইসেস বলতে পারছি না, তাই জন্য কিন্তু এটাকে হ্যান্ডেল ডিভাইসেস উপরে পড়ছে, কারণ এইটার উপরে যে এই রিমোটটা আসে, এই রিমোটটা তো আমরা হ্যান্ড দিয়ে খেলি। এই রিমোটটা আমরা এখান দিয়ে বাটনস প্রেস করি, তারপরে এখানে নানা রকম ইনস্ট্রাকশনস থাকে। এইটা যেহেতু হ্যান্ডেল, তাই জন্য এই জিনিসটা হ্যান্ডেলটার ওপরে পড়ছে। এটা তাহলে কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে আসছি মিনি কম্পিউটারসের উপরে। মিনি কম্পিউটারস এরা কি হয়, এরা মাইক্রো কম্পিউটারের থেকে বেশি বড় হয় প্রথম কথা। আর এইটা যেহেতু এদের সাইজটা, এবার ধরো কি বলবো,
মাইক্রো কম্পিউটার যেমন এরকম ছোট একটা সাইজ হয়, এটা ধরো ল্যাপটপ একটা, এটা আমরা ছোট সাইজ হয়। আর আমরা যেমনি মিনি কম্পিউটার দেখতে পাচ্ছি, ওটা একটু বিগ ইন সাইজ হয়, মানে হয়তো এরকম হলো। এর মধ্যে নানা রকম ডাটা, ইনস্ট্রাকশনস এরকম দেখতে দেখতে আমরা এটাকে প্রসেস করতে পারি। এবার এইটা ইউজ হয়, আমরা যেমন মাইক্রো কম্পিউটারসে বললাম এটা পার্সোনাল ইউজের জন্য, তেমনি মিনি কম্পিউটারস হয় 4 থেকে 200 ইউজার্সের মধ্যে ইউজ করতে পারবে এটা, এই মিনি কম্পিউটারসগুলোকে। এবার মিনি কম্পিউটারস হলো এটা, আর ওদের কস্ট বেশি হয় যেহেতু এরা বড়, এটা যেহেতু বড় তাই জন্য এদের কস্টলেস বেশি হয়। এই বেশির জন্য এই এই এরকম কম্পিউটার বড় বড় জায়গায় ইউজ হয়। যেমন তো কীরকম ইউজ হয়, ব্যাংকে যেমন ইউজ হয়, ব্যাংক, তারপরে ইউনিভার্সিটিজ, মানে আমরা এটা কি বুঝতে পারছি যে এটা যেহেতু বড় কম্পিউটার তাই জন্য এটা একটু বেশি কাজের জন্য ইউজ হয়, নানা রকম বিজনেস ওরিয়েন্টেড জিনিসের করার জন্য এগুলো ইউজ হতে পারে। এবার এদের এক্সাম্পল কি হতে পারে, যেমন HP 2100 সিরিজ হয়, তারপরে PDP-8, এগুলো হলো নানা ধরনের কম্পিউটারের নাম যেগুলো এই মিনি কম্পিউটারসের উপরে পড়ে। এবার আমরা চলে আসছি মেন ফ্রেম কম্পিউটারস। এবার কি হয়, এটা সাধারণত আমরা বলতে পারি these computers are very powerful এটা হলো। এবার এদের কি হয়, এরা অনেক বড় সাইজ হয়, মানে মিনি কম্পিউটার থেকে অনেকটাই বড় সাইজ হয়। এবার এরা অনেকটা লার্জ মেমোরি দিয়ে আসে। আর এদের আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টস হলো এদের যে মানে কাজ করার স্পিড, ওই স্পিডটাকে মেজার করা হয় MIPS দিয়ে, মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। এই ফর্মুলাটা দিয়ে মেন ফ্রেম কম্পিউটারসের স্পিড মাপা হয়। এই স্পিডটা যেহেতু মাপা হয় তেমনি আমরা বুঝতে পারি যে কতটা স্পিডে ওটা কাজ করতে পারে। আর এরা it is used to tackle huge amount of data, huge amount of data। এটা আমরা কি করে বুঝতে পারি, আমরা যেমন প্রথমেই পড়লাম এদের মেমোরি খুব বেশি হয়, তারপরে এদের কাজ করার স্পিডটা বেশি হয়, তাই জন্য এরা বড় বড় অর্গানাইজেশন, সায়েন্টিস্ট, ল্যাবরেটরিজ, তারপরে রেলওয়ে টিকিটের জন্য যেমন অনলাইনে বুকিং করা যায়, রিজার্ভেশন করা যায়, এইসবের জন্য এই বড় বড় ইউজ টু ট্যাকেল হিউজ অ্যামাউন্ট অফ ডাটা। মানে যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, রেলওয়েতে যেমন এরকম কম্পিউটার ইউজ হয়, রেলওয়েতে সারাদিনে কত রকম মানুষ আসছে এবং টিকিট কেটে যাচ্ছে। এবার সেগুলোর নোট রাখতে গেলে তো অনেকটা মেমোরি চাই, তাই জন্য মেন ফ্রেম কম্পিউটার এদের জন্য এইগুলোর জন্য পারফেক্ট একবারে।
আর এরা মোর দেন 100 পিপলস ক্যান ইউজ টুগেদার সিমিউলটেনিয়াসলি, কন্টিনিউয়াসলি ইউজ করে যেতে পারবে মোর দেন 100 ইউজার্স। আর এই কম্পিউটারসগুলো ইউজড একটা নেটওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে। এবার আমরা এদের এক্সাম্পল দেখি। এদের এক্সাম্পল হলো IBM, এটা আমরা প্রায় শুনে থাকি, IBM Z সিরিজ। তারপরে আগেরটা যেমন আমরা পড়লাম, ওর এক্সাম্পল ছিল PDP-8, মিনি কম্পিউটার্সের এক্সাম্পল ছিল PDP-8, তেমনি এটার এক্সাম্পল হলো PDP-10। আরও নানা রকম এক্সাম্পল হয়, কিন্তু এটা দুটো পড়লেই যথেষ্ট। এবার এই দুটো এক্সাম্পল আমরা জেনে গেলাম। এরপরে কি আসছে? এবারে আসছে সুপার কম্পিউটার্স। Supercomputers এটাতে আমরা কি দেখতে পাই? এরা হলো দ্য মোস্ট পাওয়ারফুল কম্পিউটার্স এভার মেড ইন দ্য ওয়ার্ল্ড। এদের হিউজ প্রসেসিং স্পিড হয়। এরা মানে বড় বড় জায়গায় এরা ইউজ হয়, যেমন স্পেস রিসার্চ, স্যাটেলাইট কন্ট্রোল, ওয়েদার ফোরকাস্টিং, এইসব বড় বড় জিনিসের জন্য সুপার কম্পিউটার্স ইউজ হয়। এই কম্পিউটার্সগুলো হাই লেভেল মেমোরি থাকে, এরা খুব স্পিডে কাজ করে। এদের একটা স্পেশালিটি কি, আমরা যেমন পড়লাম মেন ফ্রেম কম্পিউটার্স মেজার করা হয় MIPS, এটার ফুল ফর্ম হলো মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। এটা কি হচ্ছে? এটা আমরা মেন ফ্রেম কম্পিউটারসের স্পিড জানার জন্য ইউজ করছি। এবার এটা তো হলো মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড, এটা আমরা মেন ফ্রেমের জন্য ইউজ করছি ওর স্পিড মেজার করার জন্য। এবার আমরা সুপার কম্পিউটারসের জন্য কি ফর্মুলাটা ইউজ করি? সুপার কম্পিউটারসের জন্য আমরা ইউজ করি ফ্লপস ইউজ করি। এটা হয় সুপার কম্পিউটারের স্পিড মেজার করার জন্য। ফ্লপসে আমরা ফুল ফর্ম জানি কি, যে ফ্লোটিং পয়েন্ট পার সেকেন্ড। এটার ফুল ফর্ম হলো ফ্লোটিং পয়েন্টস পার সেকেন্ড। এবার এটা তো আমরা জেনে গেলাম এটার পারফরমেন্স কিসে মেজার্ড হয়। এবার আমরা এটা জানবো যে এদের এক্সাম্পল কি হয়? ফুগাকু, প্রত্যুষ, মিহির, পরম ব্রহ্মা, ক্রে, XC50, এরকম আরও অনেক রকম হয়, এগুলো আর কি বেসিক। আর আমরা কি জানতে পারি? ফুগাকু is the world's fastest super
কম্পিউটার। ওয়ার্ল্ড ফাস্টেস্ট সুপার কম্পিউটার ফুগাকু তাহলে হলো ওয়ার্ল্ড ফাস্টেস্ট সুপার কম্পিউটার। তাহলে এটা অনেক সময় প্রশ্নতে আসে যে কোনটা দুনিয়ার সবচেয়ে ওয়ার্ল্ড ফাস্টেস্ট কম্পিউটার, তাহলে আমরা কি লিখবো তার জায়গায়? ফুগাকু। ফুগাকু ইজ দ্য ওয়ার্ল্ড ফাস্টেস্ট কম্পিউটার। এটা কোথায় ডেভেলপ হয়েছিল এবার আমরা সেটা জানি। ফুগাকু ডেভেলপ হয়েছিল রাইকেন সেন্টার ফর কম্পিউটেশনাল সায়েন্স ইন কোবে, জাপান। তার মানে এই ফুগাকু এটা জাপানে ইনভেন্ট হয়েছে, কম্পিউটেশনাল সায়েন্স সেন্টারে, রাইকেন সেন্টারে, কোবেতে। কোবে বলে একটা জায়গা আছে জাপানে, সেখানে এই ফুগাকু ইনভেন্ট হয়েছিল। ব্যাস, তাহলে এবার আমরা যে কম্পিউটারের ভাগগুলো আমরা জেনে গেলাম, কত ইজিলি জেনে গেলাম। এবার আমরা চলে আসছি কম্পিউটার ল্যাঙ্গুয়েজেসের ওপরে, যেটা টপিকের ওপরেই বোঝা যাচ্ছে। কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস কি হয়? দ্য সেট অফ ইনস্ট্রাকশনস দ্যাট টেলস এ কম্পিউটার হোয়াট টু ডু ইজ কল্ড এ প্রোগ্রাম। তাহলে আমরা কি বুঝতে পারছি? যে ইনস্ট্রাকশনসটা কম্পিউটারকে দেওয়া হয় একটা স্পেসিফিক টাস্ক করার জন্য, সেটাকে আমরা বলা হচ্ছে প্রোগ্রাম। আর যে প্রসেসটা দিয়ে আমরা কম্পিউটারকে লিখছি সেই প্রসেসটাকে বলা হয় প্রোগ্রামিং। এই প্রোগ্রামিং আর প্রোগ্রামের মাধ্যমেই আমরা নানা রকম কিউ বেসিক, জাভা বেসিক, পাইথন, এগুলো এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজে এগুলো আমরা ইজিলি বার করতে পারি, মানে আমরা সলভ করতে পারি এইসব বড় বড় ইয়েতে। এবার এটা তো গেল কম্পিউটার ল্যাঙ্গুয়েজেসের ব্যাপারে। এবার নানা রকম জেনারেশন অফ কম্পিউটারস হয়। তাহলে আমরা জেনারেশনের ব্যাপারে কি বুঝতে পারছি? জেনারেশন অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস। তাহলে আমরা জেনারেশন কিভাবে ভাগ করি? আমরা প্রথমে তো হয় ফার্স্ট জেনারেশন, ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এইখানে এবার না বাইনারি ডিজিটস ইউজ করা হতো, যেমন 0 and 1। আর এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ হলো একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর তখনকার দিনে যেহেতু অতই ইনভেন্ট ছিল না দুনিয়া, তো তাই জন্য তখন মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো, যেমন 0 and 1। আর 0 মানে আমরা কি বুঝি? অফ স্টেট। আর 1 মানে বুঝি অন স্টেট। এবার মেশিন ল্যাঙ্গুয়েজটা কি হলো যে ইউজার্সের জন্য ওটা বুঝতে খুব অসুবিধাজনক হয়ে যাচ্ছিল। এবার ফার্স্ট জেনারেশনে তাহলে হলো মেশিন ল্যাঙ্গুয়েজ।
মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট জেনারেশনে কি ইউজ হয়? মেশিন ল্যাঙ্গুয়েজ। আর মেশিন ল্যাঙ্গুয়েজটাকে আর একটা কী বলা হয়? লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা শর্ট ফর্ম বলি LLL। এবার যখন মেশিন ল্যাঙ্গুয়েজটা যেহেতু খুব ডিফিকাল্ট ইউজার্সের জন্য ইউজ করা, তাই জন্য আরেকটু যখন ডেভেলপ হলো ইন্টেলিজেন্স, তখন তারপরে এলো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশনে কি ল্যাঙ্গুয়েজ ইউজ হতো? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে সেকেন্ড জেনারেশনে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ হতো। এবার সেই যেমন ফার্স্ট জেনারেশনে 0 and 1 ইউজ হতো, তেমনি সেকেন্ড জেনারেশনে নিমোনিক কোডস ইউজ হতো। কি হতো? নিমোনিক। কোড। এবার এটা স্পেলিংটা একটু খেয়াল রাখতে হবে। এমটা সাইলেন্ট থাকে নিমোনিক কোডস। এই নিমোনিক কোডস, আর যেটাকে আমরা আর একটা নামে বলি সিম্বলস, এই সিম্বলস ইউজ হতে লাগলো। যেমন অপারেশনে ধরো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজে ওটা লেখা রইল যে 0 0 0 0 1 0। এবার এইটা তো আমাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে যে আমরা এটা কি লিখতে চাইছি। তেমনি সেকেন্ড জেনারেশনে ওটা ডাইরেক্টলি কি হলো, ওটা আমরা সিম্পলি অ্যাড লিখে দিতে পারলাম। অ্যাড জিনিসটা আমরা লিখে দিতে পারলাম। এই সুবিধাটার জন্য আরও ইজিয়ার হলো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আর ইউজার্সদের একটু ডিফিকাল্টিটা কম হলো। এবার এটা তাহলে হয়ে গেল সেকেন্ড জেনারেশন। এবার আমরা চলে যাচ্ছি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এবার এই যে এটাতে কি হচ্ছে, এটা আরো এখান থেকে ইউজ হতে, এবার সেকেন্ড জেনারেশনে কি হলো, ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশনে দুটোতেই লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ হতো। এবার থার্ড জেনারেশনে আস্তে আস্তে একটু ডেভেলপ হলো, তাই জন্য থার্ড জেনারেশনে শুরু হতে লাগলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা আর একটা নামে বলি HLL, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এটা শর্ট ফর্ম। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ LLL, এটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজের শর্ট ফর্ম। এবার এটাতে কি হচ্ছে, থার্ড জেনারেশনে আমরা নামেই বুঝতে পারছি এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু, তাই জন্য আরেকটু তো ডেভেলপ হবে এই জিনিসটা, এটা আমরা সবাই বুঝতে পারছি। এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি হলো, ওটা became to more easier to users than the first and second generation languages। এটাতে আরও যেহেতু হাই লেভেল হলো, তাই জন্য এটা আরও ইজি হলো ইউজার্সের জন্য ইউজ করা। এবার আমরা এর কটা এক্সাম্পল দেখতে পাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের।
আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে পারছি, তেমনি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আরও এফিশিয়েন্টলি হওয়া শুরু করলো। সবাই ওটাতে আরও এফোর্ট দিতে লাগলো। যেমন থার্ড জেনারেশনে ইনভেন্ট হয়েছিল C++, জাভা, এগুলো আরও অনেক কিছু আছে, এগুলো ইনভেন্ট হয়েছিল থার্ড জেনারেশনে। এবার এটা গেল থার্ড জেনারেশন। এবার আমরা চলে আসছি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজে কি হচ্ছে, ওটা আরও বেশি হাই লেভেল হতে লাগলো, হাইলি ইউজার ফ্রেন্ডলি হতে লাগলো, আর ইন্ডিপেন্ডেন্ট হতে লাগলো অপারেটিং সিস্টেমের সাথে। এবার এটাতে আরও কম এফোর্ট দিতে হলো। যদি আমরা কোনো রেজাল্ট চাই তাহলে এটার জন্য আরও কম এফোর্ট দিতে হচ্ছে। এটা আরও যেহেতু ডেভেলপ হলো, আর আমরা ফোর্থ জেনারেশনকে আর একটা নামে কি জানতে পারি, 4GLS। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজকে এটা শর্টে বলা হচ্ছে 4GLS। এবার এই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা বানানো হলো টু রিডিউস টাইম অ্যান্ড কস্ট অফ দ্য ইউজার্স। এটা যাতে টাইমও বাঁচায় এবং টাকাও বাঁচায়, দুটো একসাথে করার জন্য এটা ফোর্থ জেনারেশন ডেভেলপ হলো। এবার ফোর্থ জেনারেশন আমাদের যেমন ল্যাপটপ, ডেস্কটপ এইসব এসছে, এইগুলো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত। এবার কয়েকটা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে দেখে নিচ্ছি। PHP, রুবি, পাইথন, এরকম আরও অনেক আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে পুরোটা হলো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এবার কি হচ্ছে, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজে কি হচ্ছে, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজে প্রথম কথা একটা জিনিস ডেভেলপ, এটাকে 5GLS বলে। এবার এটাতে কি ডেভেলপ হলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স, এটাকে আমরা বলি AI। এখন আমরা দেখতেই আমাদের এখন যে যুগটা চলছে এটাকে বলে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখতেই পাচ্ছি যেগুলো নতুন আপডেটেড ফোন, তারপরে কম্পিউটার, ট্যাবলেটস, এভরিথিং, যে কোনো জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে অল্প করে AI থাকছেই। আর এই AI দিয়ে মানে মানুষদের কিছু খাটতেই হচ্ছে না, AI সব রেজাল্ট বার করে দিচ্ছে, AI সব এটা করে দিচ্ছে। এটা একদিক দিয়ে সুবিধা হতে পারে মানুষদের জন্য, যে এটা মানুষদের খাটতে হচ্ছে না, কিন্তু আর এক দিক দিয়ে এটা ক্ষতি করছে লোকের, যে লোকেদের ডিউরেবিলিটি, পেশেন্স, তারপরে কাজ করার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা চলে যাচ্ছে আস্তে আস্তে। এই ক্ষমতাটা চলে যাওয়াতে AI এর একটা আমরা নেগেটিভ পয়েন্টও দেখতে পেলাম। কিন্তু AI যেমন নানা রকম ব্যাপারে হেল্পও করে, একটা প্রচুর বড় অঙ্ক 1 সেকেন্ডে সলভ করে আমাদের সামনে দিয়ে দিল। এটা হলো ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজের সুবিধা।
এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আর একটা কি আমরা বুঝতে পারছি, রোবটস তৈরি হলো, রোবোটিক তৈরি হলো। এবার রোবটসরা কি করতে শুরু করলো, রোবটসরা আরও ডেভেলপ হলো, রোবটসরা কাজ করতে লাগলো। এখন আমরা বিদেশে গেলে, জাপানে আপনারা দেখতে পাবেন যে রেস্টুরেন্টসে রোবটসদের দিয়ে খাবার সার্ভ করা হচ্ছে, এমন অবস্থা। তাহলে ভাবতে পারছেন এআইটা কত বড় লেভেলের অবধি চলে গেছে বাইরের দেশে। এবার আমরা কটা এক্সাম্পলের ওপরে দেখছি, মার্কিউরি, OPS5, প্রোলগ, এগুলো হলো 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের ভিডিওটা, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।